ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। নিফটি 50 দেখুন, নিফটিকে দেখলে দেখা যাবে কিন্তু লাস্ট এক মাসের ওপরে হয়ে গেল, প্রায় 1.5 মাসের কাছাকাছি নিফটি কিন্তু কন্টিনিউয়াসলি পড়ছে। তো হাই মেরেছিল কত দেখুন, 26,277। তো সেখান থেকে নিফটি এখন চলছে কত 24,148। তো কন্টিনিউয়াসলি নিচে আসছে, তার বিভিন্ন কারণ কিন্তু রয়েছে, কারণগুলো আমি মাল্টিপল ভিডিওতে আলোচনা করেছি। তো নেক্সট উইকে নিফটি কীরকম পারফরমেন্স করতে পারে বা কোন কোন জিনিসের উপরে নিফটির ওঠানামাটা ডিপেন্ড করছে সেটা নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, যেখানে যেখানে আমরা বুঝতে পারবো যে নিফটি এখান থেকে আরও নিচে নামবে না ওপরে যেতে পারে, বা কোন কোন ট্রিগারগুলো এফেক্ট করবে নিফটিকে। চলুন যাওয়া যাক। স্যার, এই উইকে সবচেয়ে বড় ইভেন্ট ভারতের মধ্যে কি, ইন্ডিয়ার সিপিআই ইনফ্লেশন ডেটা, যেটা প্রিভিয়াস দেখলে দেখা যাবে যা ফোরকাস্ট করা হয়েছিল সেখান থেকে কিন্তু অনেকটা বেশি এসছে। আগে কত ছিল ফোরকাস্ট করা হয়েছিল 5%, সেখান থেকে এসছে কত 5.49%, যেটা রিলিজ হয়েছিল 14ই অক্টোবর। অক্টোবরে সেপ্টেম্বর মাসে ডেটাটা প্রেজেন্ট হয়েছিল। তো স্যার এখন দেখলে দেখা যাবে এই সপ্তাহে 12 তারিখে সিপিআই ইনফ্লেশন ডেটা আসতে চলেছে। কোন মাসের? অক্টোবর মাসের 12ই নভেম্বরে আসতে চলেছে। এক্সপেক্ট করা হচ্ছে কত 5.80। তো অ্যাকচুয়াল কত আসবে সেটা কিন্তু আমরা 12 তারিখেই জানতে পারবো। তো এই 12 তারিখের দিনটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে, যদিও বা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে আমাদের ডেটাটা আসে সম্ভবত ওই 5:30টার দিকে। তো সেই জায়গায় থেকে 13 তারিখে মার্কেট কোন দিকে যাবে সেটা কিন্তু ডিপেন্ড করছে এই ডেটাটার ওপরে, যেখানে প্রিভিয়াস ডেটাগুলো দেখলে দেখা যাবে আমাদের ইনফ্লেশন কিন্তু কন্ট্রোলের বাইরেই চলে যাচ্ছে। প্রায় 5% এক্সপেক্ট করা হয়েছিল, 5.49, তার আগে 3.55, 3.65, তার আগেরটা দেখলে দেখা যাবে অর্থাৎ জুলাইয়েরটা দেখলে দেখা যাবে কন্ট্রোলে ছিল, জুনেরটা সেটাও বেশি ছিল 4.80, 5.08 এসেছিল। তো এখন দেখার বিষয় যে এই ডেটাটা কি বলে। এই ডেটাটার উপরেও কিন্তু আমাদের রেট কাটের ব্যাপারটা ডিপেন্ড করছে, কারণ আমরা দেখলাম যে ফেড 2বার রেট কাট করে দিয়েছে, তার পাশাপাশি ব্যাঙ্ক অফ ইংল্যান্ড, ব্যাঙ্ক অফ ইউরোপ, তারাও কিন্তু সুইজারল্যান্ডের ব্যাঙ্ক, তারাও রেট কাট করছে। তা আমাদের আরবিআই কিন্তু এখনও সেরকম কিছু ডিসিশন নেয়নি। রিসেন্টলি আরবিআইয়ের বক্তব্য অনুযায়ী দেখা গেছে যে যতক্ষণ না ইনফ্লেশন কন্ট্রোলে আসছে ততক্ষণ কিন্তু তারা চিন্তাভাবনা এখনও তেমনভাবে করেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ইনফ্লেশন যদি কন্ট্রোলে চলে আসে তাহলে কিন্তু আমরা রেট কাটের কথাও ভাবতে পারি। তার পাশাপাশি ইউএসের ইনফ্লেশন ডেটা, সিপিআই ইনফ্লেশন ডেটা, সেটাও কিন্তু এই উইকেই আসতে চলেছে। প্রিভিয়াস এসছে কততে 10ই অক্টোবর, যেটা সেপ্টেম্বরের ডেটা, যেখানে ফোরকাস্ট করা হয়েছিল 2.3, অ্যাকচুয়াল এসছে কত 2.4। তো হালকা একটু বেশি এসেছিল। তো এবারের ডেটাটা কবে আসছে? 13 তারিখ, অর্থাৎ 12 তারিখে আমাদের ইন্ডিয়ার ইনফ্লেশন ডেটা পাওয়া যাচ্ছে, 13 তারিখে ইউএসের ইনফ্লেশন ডেটা পাওয়া যাচ্ছে। তো এই ইনফ্লেশন ডেটাটাও কিন্তু ইম্পর্টেন্ট মার্কেটের জন্যে, যেখানে যেখানে ইউএসের মার্কেট ট্রাম্প আসার জন্য ভালো পারফরমেন্স করছে, কারণ কারণ আমি আগেই বলেছি তিনি হচ্ছে বিজনেসম্যান এবং বিজনেস ফ্রেন্ডলি ডিসিশন নেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউরোপের কোম্পানিগুলোর জন্য কিন্তু ভালো হতে চলেছে সামনে। তিনি যা তার ইশতেহারে বা তিনি যা তার বক্তব্যতে পেশ করেছিল ইলেকশনের আগে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ডেটাটা কিন্তু ইম্পর্টেন্ট, মার্কেট কোন দিকে যাবে সেটা নির্দিষ্ট করবে। প্রিভিয়াস ডেটা যা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে বেশি এসছে, তারপরে ডেটা তার আগের ডেটাগুলো কিন্তু যা এক্সপেক্ট করা হয়েছিল সেটা বা তার নিচেই এসেছিলো, অর্থাৎ ইউএসের ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখার বিষয় যে 13 তারিখের এই ডেটাটা কী আসে। স্যার, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে এখন ইউএসের প্রেসিডেন্ট, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু হচ্ছে ডিসিশন মেকিং ক্ষমতা রয়েছে, যেখানে আমরা দেখেছিলাম তিনি তার প্রচারের সময় বলেছিলেন যে কি, যে ইউএসএ ট্যাক্স সেটা তারা কী করবে, জিরো করবে, ইনকাম ট্যাক্স। তো ইনকাম ট্যাক্স জিরো করবে মানে বুঝতে পারছেন, সেখানে কোনো কোম্পানিকে তাদের ইনকাম ট্যাক্স আর পে করতে হবে না, তাহলে সরকারের অনেক বড় ক্ষতি হবে, যেটা কিন্তু আমরা দেখেছিলাম। দেখুন এই আর্টিকেল দেখলেও দেখা যাবে যে ট্রাম্প প্ল্যান করছে কি ট্যাক্স কাটের, যেখানে দেখুন এটা নভেম্বর 8-এর নিউজ কিন্তু। তো তিনি যা বলেছিলেন তার ইলেকশনের সময় সেটা কিন্তু ট্রাম্প করতে চলেছে, কারণ প্রিভিয়াস আমরা দেখেছিলাম, প্রিভিয়াসেও কিন্তু তিনি তাই করেছিলেন। আগে যেবার হচ্ছে প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি যা যা বলেছিলেন প্রায় সেটা করার চেষ্টা করেছেন। তো ট্যাক্স কাট করা মানে তাদের বলতে পারেন যে ইন্ডাস্ট্রি রয়েছে সেই ইন্ডাস্ট্রিকে আরও বুস্ট আপ করা, কারণ কারণ স্যার তারা কিন্তু তাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি বিভিন্ন জায়গায়, চায়না বলুন, ভারতে বলুন, আদার্স ওয়ার্ল্ডে ফ্যাসিলিটি তৈরি করে রেখেছে।
তো ট্রাম্প চাইছে সেই ফ্যাসিলিটিকে তারা নিজের দেশে নিয়ে আসতে এবং নিজের দেশের কর্মসংস্থান করতে, তার জন্য ট্যাক্স কাটের কথা বলছে। তো যদি ট্যাক্স কাট হয় তাহলে অবভিয়াসলি গভর্নমেন্টের অনেক লস হবে, কারণ ট্যাক্স থেকে যা ইনকাম হচ্ছে সেই ইনকামটা তাদের আর হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই ইনকামকে তারা বাড়ানোর জন্য কি করতে পারে? তার বিপরীত অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্ট যেটা হচ্ছে, এক্সপোর্ট না, ইম্পোর্ট যেটা হচ্ছে সেটার ক্ষেত্রে ট্যারিফ বাড়াতে পারে। তো ট্যারিফ বাড়ানো কি স্যার? দেখুন, এ ট্যাক্স অর ডিউটি টু বি পেড এ পার্টিকুলার ক্লাস ফর ইম্পোর্ট এক্সপোর্ট। তো এখানে কিন্তু ইম্পোর্টের ওপর ট্যাক্স বাড়াতে পারে, অর্থাৎ বিদেশি যেসব কোম্পানিগুলো সেই দেশে ব্যবসা করছে তাদের ওপর ট্যাক্স বাড়াতে পারে। তার ফলে কিন্তু ইন্ডিয়া এবং চাইনার হচ্ছে অবস্থা খারাপ হতে পারে। তো ইন্ডিয়া থেকে যেসব ইন্ডাস্ট্রিগুলো এক্সপোর্ট করে সেসব ইন্ডাস্ট্রিগুলোর কিন্তু বলতে পারেন যদি ট্যারিফ বাড়ায় তাহলে কিন্তু সেই ইন্ডাস্ট্রিগুলোর ক্ষতি হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট কিন্তু এখান থেকে এই ফিয়ারটাও কাজ করতে পারে যে যদি ট্যাক্স তারা বাড়ায়, ট্যারিফ বাড়ায় ইম্পোর্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যেহেতু আমরা ভালো এক্সপোর্টার ইউএসের, তা আমাদের মার্কেটে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। তো ট্রাম্প এরকমটা প্ল্যান করছে কেন? কারণ আমি ফার্স্টেই বলেছি তিনি হচ্ছে বিজনেস মাইন্ডের লোক, বিজনেসম্যান একজন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি চাইছে কি, দেখুন তিনি ভাবছেন যে লাইকলি সুপার ইকোনমিক গ্রোথ, অর্থাৎ তাদের একটা ব্যাপক ইকোনমিক গ্রোথ হবে আর যেটা জব লস যেটা হচ্ছে না সেটা আটকে যাবে। তো তার জন্যই কিন্তু ট্রাম্প এই প্ল্যানটা করছে। স্যার আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, আগের ভিডিওতে বলতে সম্ভবত কালকেই আলোচনা করেছিলাম কি চাইনা কি করতে চলেছে 1.4 ট্রিলিয়ন, কালকে না সম্ভবত ফ্রাইডে ইভিনিংয়ে, যে একটা আর্থিক স্টিমুলাস প্যাকেজ তারা ঘোষণা করেছে তাদের ইকোনমিকে আবারও বুস্ট আপ করার জন্য। আমরা দেখেছিলাম যে অক্টোবরে একটা প্যাকেজ ঘোষণা করেছিল যেখানে আমাদের মার্কেট থেকে কিন্তু কন্টিনিউয়াসলি এফআইএসরা সেলিং করছে এবং ইউএসের মার্কেটে চায়নার মার্কেট তারা ইনভেস্টমেন্ট করছে। তো সেলিং প্রেশার কন্টিনিউয়াসলি রয়েছে। দেখেছিলাম যে 1,00,000-এরও ওপরে তারা কিন্তু সেলিং করেছে, অর্থাৎ আমাদের দেশের থেকে একটা অ্যামাউন্ট আউটফ্লো হয়েছে। তো আবারও চাইনা স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছে। তো এই প্যাকেজটা কিন্তু আমাদের মার্কেটকে আবারও নেগেটিভ মুভমেন্ট করাতে পারে, কারণ স্বাভাবিকভাবেই তারা তাদের ইকোনমিকে বুস্ট আপ করার চেষ্টা করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কারণ তাদের ইকোনমি কিন্তু কন্টিনিউয়াসলি আন্ডার পারফরমেন্স করছে, তার জন্য আমরা দেখতে পারবো সাংহাইয়ের ইন্ডেক্স, যেটা আমরা SSE বলে জানি, দেখা যাবে দেখুন লাস্ট 1 বছরে 13% মতন মুভমেন্ট দেখিয়েছে, লাস্ট 5 বছরে দেখা যাবে 17% মতন মুভমেন্ট দেখিয়েছে, 16-17%। যেখানে যে মুভমেন্টটা দেখানো হচ্ছে না সেটা দেখা যাবে কিন্তু রিসেন্টলি দেখিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা লাস্ট 5 বছরের যদি চার্ট দেখি সাংহাইয়ের মার্কেটের কন্টিনিউয়াসলি নিচে নামছে। তো নিচে নামার পিছনে কারণ অবভিয়াসলি তাদের ইকোনমি নেগেটিভ নয়, তাদের ইকোনমি ডাউন হচ্ছে, অর্থাৎ তাদের যে জিডিপি গ্রোথ সেটা কম হচ্ছে। তো জিডিপি গ্রোথ কম হচ্ছে বলেই কিন্তু তাদের মার্কেট নিচে নামছিল এবং তাদের মার্কেটকে বুস্ট আপ করার জন্য তারা কি আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে বা ইকোনমিকে সঠিক ট্র্যাকে আনার জন্য তারা কি করেছে, আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। তো তারা তাদের ইকোনমিকে বাঁচানোর জন্য করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই ইম্প্যাক্টটা আমাদের মার্কেটে পড়ছে কেন? কারণ স্যার আন্ডার ভ্যালু পারফরমেন্স দেখাচ্ছিল এতদিন ধরে এই চায়নার ইন্ডেক্স বা চায়নার মার্কেট। তো তার জন্যে ইকোনমিকে ট্র্যাকে আনার চেষ্টা করছে, তো বিদেশি বিনিয়োগ আবার ঢুকছে। তো স্বাভাবিকভাবে বিদেশি বিনিয়োগ ঢুকলে পরে কী হবে, তাদের অর্থনীতি চাঙ্গা হবে, আবার এমপ্লয়মেন্ট বাড়বে, তাদের বলতে পারেন অর্থনীতি ট্র্যাকে আসবে। যেটা স্যার ফ্রাইডে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসেছিলো, চায়না আবার 1.4 ট্রিলিয়ন একটা স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছে। তো এটা কিন্তু আমাদের মার্কেটকে আবারও নিচে নামাতে পারে। এবার অনেকের বক্তব্য যে স্যার চায়না যখন করছে আমাদের কেন করছে না? দেখুন স্যার, আমাদের ইকোনমি কিন্তু ভালো গ্রো করছে, 7%-এর ওপরে বা 7% এরকম গ্রো করছে। তো আমাদের ইকোনমিতে কোনো প্রবলেম নেই, তাদের ইকোনমি ফল ডাউন করছে, তারা তাদের অর্থনীতিকে বাঁচানোর জন্য কী করছে, স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করছে। তা আমাদের ইকোনমি কিন্তু সেই জায়গায় নেই, যার জন্য আমাদের গভর্নমেন্ট সেটা করছে না, তার জন্য আমাদের মার্কেট পড়ছে। এটা শর্ট টাইমের জন্য স্যার, আবার যখন মার্কেট সব সিচুয়েশান ঠিক হয়ে যাবে তখন কিন্তু আবার ঠিকঠাক উঠতে শুরু করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ঘাবড়ানোর কিছু নেই, নিচে আসলে ভালো ভালো কোম্পানিগুলো বাইয়ের চেষ্টা করুন, কারণ এরকম স্টিমুলাস প্যাকেজ দেবে, সবসময় তো আর দেবে না। ইকোনমি গ্রো আপ করলে ভালো, আগেও করছিল, আমাদের মার্কেটও চলছিল, এরকম তো নয় চায়নার মার্কেট চলছে মানে আমাদের মার্কেট ডাউনফল করছিল, এরকম তো ব্যাপার হয়নি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা তাদের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করছে, কিছুটা আউটফ্লো হচ্ছে আমাদের মার্কেট থেকে, ঠিক আছে, তাই বলে এই নয় যে আমাদের মার্কেট এখান থেকে শেষ হয়ে যাবে। এত কিছুর পাশাপাশি স্যার
ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধটা সেটা কিন্তু ভুললে চলবে না। ইরান অ্যাটাক করেছে, ইসরায়েলও অ্যাটাক করেছে, এখন ইরান থ্রেট করছে আবার অ্যাটাক করার। তো এর মধ্যে যদি অ্যাটাক করে তাহলে কিন্তু এই অ্যাটাকটাও মার্কেটকে ইম্প্যাক্ট করবে। মার্কেটকে কীভাবে ইম্প্যাক্ট করবে? অবভিয়াসলি ক্রুড অয়েল। তো যদি অ্যাটাক হয় মিডল ইস্টে, যদি যুদ্ধ হয়, তাহলে কিন্তু ক্রুড অয়েল নিচে আসবে, আর ক্রুড অয়েল নিচে আসা মানে আমাদের ইনফ্লেশন আবার বাড়তে থাকা। স্যার ক্রুড অয়েলকে দেখলে দেখা যাবে দেখুন একটা জায়গায় এখনও কিন্তু স্থির রয়েছে, অর্থাৎ 74, 73 এরকমই চলছে। তো যদি এরকম থাকে তাহলে কোনো অসুবিধা নেই। যদি মিডল ইস্টের প্রবলেম শুরু হয় তাহলে ক্রুড অয়েল বাড়বে, আর ক্রুড অয়েল বাড়লে আমাদের ইনফ্লেশনও কিন্তু বাড়তে থাকবে। স্যার এফআইএস এবং ডিআইএসের ডেটা, তো এফআইআই দেখলে দেখা যাবে তারা কিন্তু কন্টিনিউয়াসলি সেল করছে এখনও পর্যন্ত। দেখলে দেখা যাবে যে এফআইআইরা কত 19,849 কারোর মতন কিন্তু সেল করেছে তারা 1 নভেম্বর থেকে, অর্থাৎ 1 নভেম্বর থেকে দেখলে দেখা যাবে কন্টিনিউয়াসলি কিন্তু সেলই করে যাচ্ছে। কেন এরকম হচ্ছে? যেটা একটু আগে বললাম স্যার, চায়নার আর্থিক প্যাকেজ। তো সাইবারটেনিয়াসলি দেখলে দেখা যাবে যে আমাদের যে ডিআইএস অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার, বিশেষ করে মিউচুয়াল ফান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাই করে যাচ্ছে। কেন? কারণ আমাদের রিটেল ইনভেস্টাররা খুব জাগ্রত হয়েছে এখন। এটা কিন্তু বলতে পারেন যে ভালো আমাদের মার্কেটের জন্য, যেখানে ডিআই অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররা কিন্তু আমাদের মার্কেটকে শক্ত হাতে ধরে রেখেছে। তারা যতটা সেল করেছে প্রায় ততটাই কিন্তু ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররা বাই করেছে। সো যেটা একটু আগে বলছিলাম যে দেখুন অক্টোবর মাসে, এটা এফআইআই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার, অক্টোবর মাসে তারা কি করেছে? তারা অক্টোবর মাসে সেল করেছে কতটা? 1,14,445 কারোর। ভাবতে পারছেন? যেখানে ডিআইএসরা বাই করেছে দেখুন কতটা? 1,07,000। এই ডিআইএসরা রয়েছে বলে আমাদের মার্কেট কিন্তু তেমনভাবে ভাঙেনি। যদি ডিআইএস না থাকতো তাহলে কিন্তু আমাদের মার্কেটের অবস্থা খুবই খারাপ হতো। তো স্যার এই জিনিসগুলোর ওপর কিন্তু ডিপেন্ড করছে নেক্সট উইক মার্কেট। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।